তারাই ভালো নারী, তারাই ভালো মেয়ে যারা সবসময় কোনো পুরুষের কথা শুনে নারীদেরকে সূক্ষ্মভাবে পিছিয়ে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলে। আমি অনেক ওই নারী জায়গাতে আসতেছি। সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে জায়গা ওভাবে দেওয়া হয় না। এই কোটার সিস্টেমই হচ্ছে ওই সুযোগটা তৈরি করা। তাহলে নারীকে কেন আবার কোটায় দেওয়া হবে, এই প্রশ্নটা অনেক জেনারেল মানুষের। আপুরা যে আলোচনাগুলো করছে এগুলো আসলে বাংলাদেশের বর্তমান টাইম ফ্রেম থেকে অনেক আগে। পলিটিক্সটাকে আমার সাজাইতে হবে নতুন করে। মানে ও মনে হয় আমাকে সংস্কারের কথা সংস্কারের কথা বলতে। রাজনীতি আপনি গিলাতে পারবেন না তো কাউকে। বাংলাদেশে এমন একটা সময় গেল যে সময় মানে এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক জায়গায়, যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি নারী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী নারী ছিলেন, তারপরে সংসদের অন্য বড় রাজনৈতিক দলের নেত্রী নারী, তারপরে হচ্ছে সংসদের স্পিকার নারী। তারপরও নারীর ক্ষমতায়নটা আসলে কোন জায়গায় হয় নাই, মানে এখনো কেন এই অনিরাপত্তা, অংশগ্রহণে নারীরা পিছিয়ে, মানে সমস্যাটা কোথায়? না, নিজেদের দোষ আগে বলবো না, আগে বলবো সমাজ এবং পরিবার থেকে আসার ব্যাপারটা। যেমন 1000 বছরের পশ্চাৎ নারী, 1000 বছর ধরে সে পিছানো পুরুষতন্ত্রের মধ্যে তার বড় হয়েছে, মানসিকতার তাহমিদ আসছে, ভালো তো বড় হয়েছে। এই অবস্থায় ওর মানসিকতাও চেঞ্জ হওয়ার ব্যাপার থাকে, প্লাস হচ্ছে সমাজটাই এরকম। না ধরেন, না এর ক্ষেত্রে যদি বিবেচনা করেন, আপনি একটা রাজনৈতিক জায়গা থেকে আসছেন, আপনার জায়গা কি অন্য কেউ তৈরি করে দিয়েছে নাকি আপনার তৈরি করতে হয়েছে? আমার জায়গাটা আমি জন্মসূত্রেই, যে আমি অবশ্য বাধা পড়ে গেলাম এই প্রশ্নে, কারণ জন্মসূত্রে আমি একটা রাজনৈতিক সচেতন পরিবারে কিন্তু বড় হয়েছি। আমার মাও রাজনীতি করেছেন, ছাত্র ইউনিয়ন করেছেন। তার মানে ওই জায়গায় নারীর এই যে প্রাপ্তিরা, এখন প্রাপ্তিদের ক্ষেত্রে কোনো অসুবিধা তোমরা দেখো? ভাই, আপনি যে আলাপটা শুরুতে করছিলেন যে আসলে স্পিকার বা প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা ওনারা হচ্ছেন নারী, তাহলে তো হচ্ছে নারীর ক্ষমতায়ন হওয়ার কথা। কিন্তু ধরেন আমাদের বাংলাদেশের এখন গ্রামেগঞ্জের কি অবস্থা, বা হচ্ছে গ্রামেগঞ্জের আলাপ বাদই দিই, আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো চিন্তা করি, আপনি স্কুলের কলেজে চিন্তা করেন, মাদ্রাসার শিক্ষার্থীদের কথা চিন্তা করেন, তো আমরা তো দেখি যে আসলে নারীরা যত ধরনের ধরেন এই যে তারা রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছে না তাদের নিরাপত্তাজনিত কারণে, অফিস আদালতে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, এবং সেগুলোর তো কোনো বিচার হচ্ছে না। আমরা দেখি যে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যেও কিন্তু অনেক ধরনের ঝামেলা, তারপরে হচ্ছে দীর্ঘসূত্রিতা, যে কারণে কিন্তু আমরা দেখি যে বিচারটাও, সুষ্ঠু বিচারটাও হচ্ছে না। ধরেন বিচার যদি হতো তাহলে হয়তো অপরাধীরা একটু ভয় থাকতো, এবং নারীরা আসলেও এই যে হয়রানিগুলো, নিরাপত্তাজনিত কারণে তাদের যে অস্বস্তি, সেটা থেকে বের হয়ে আসতে পারতেন। আমার কাছে এখানে একটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে আপুরা যে আলোচনাগুলো করছে এগুলো আসলে বাংলাদেশের বর্তমান টাইম ফ্রেম থেকে অনেক আগে। আরো 15-20 বছর আগে বা 30-40 বছর আগে যদি আমরা চিন্তা করতাম, সোসাইটিতে এই স্টেরিওটাইপগুলো অনেক বড় আকারে ছিল। কিন্তু এখনকার কনটেক্সটে কিন্তু এই স্টেরিওটাইপগুলো অনেক কমে গেছে, এবং এখন মেয়েরা স্কুল কলেজে পড়ছে। আপনি যদি দেখেন প্রাইমারিতে বা হাই স্কুলে বা কলেজে, ইভেন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে এবার মেয়েদের অ্যাডমিশন রেট 51%, ছেলেদের যেখানে 49%। তো মেয়েদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে। এখন আমরা যখন নারীর সমাজে অবস্থানকে যখন মূল্যায়ন করতে যাই বা কথা বলতে যাই, তখন আমরা আমাদের আগের যে স্টেরিওটাইপ, মানে আলোচক হিসেবে আমাদের যে স্টেরিওটাইপ রয়ে গেছে সেটা থেকে বের হতে পারি। আমার দ্বিমতের জায়গা আছে এই জন্য যে সমাজ এগুচ্ছে, মেয়েরা এগুচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েরা অনেক স্বাধীনভাবে চলাফেরা করছে বা জব সেক্টরে ভালো করছে, কিন্তু যত টেকনোলজি আসছে, যত সমাজ এগুচ্ছে, নারীদেরকে সূক্ষ্মভাবে পিছিয়ে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলে। যেমন গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরে এবং বিশ্ববিদ্যালয়ে আমি অনেক ছাত্রীর কাছ থেকে পাই, যেহেতু ছাত্রীরা সহজে আমার সাথে তাদের পার্সোনাল বিষয় নিয়ে আলাপ করে, সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। রাষ্ট্রের সেই জায়গার উপস্থিতি কেমন, মানে সেই জায়গাটায় রাষ্ট্রটা কত লাউডলি মানুষের কাছে এটা পৌঁছায়, নারীদের কাছে এটা পৌঁছায়, আমি আছি তোমার সাথে। রাষ্ট্র তো ওই যে প্রাপ্তি বলছিল যে বিচার ব্যবস্থা, তারপরে একজন রেপড হলে কি হয়, রেপিস্টের কোনো সেরকম খবর নাই, ভিকটিম কিভাবে হয়েছে এটার প্রমাণ করতে করতেই তার কোর্টে দৌড়াতে শেষ। এখন কয়টা পরিবার তাকে সাপোর্ট দিবে? একটু যোগ করি, সেটা সুবিধা হবে। আগে যেমন গ্যাং রেপ এগুলো ছিল না, কিন্তু এইভাবে ছিল না। তো এখন এই যে মডার্ন টেকনোলজিকেও ইউজ করছে, প্লাস এইভাবে হচ্ছে। যত মডার্ন হচ্ছে তত মানে এর ভিন্নতা বাড়ছে।
এভাবে না ওভাবে এভাবে অ্যাবিউজ হচ্ছে নারীরা। আপা, আমার আরেকটা রাষ্ট্র জিনিস- সেই ক্ষেত্রে কোনো আরেকটা নিরাপত্তার বিষয় হচ্ছে জায়গা ল রাখেনি। যারা এনফোর্স করে তাদের মধ্যে থেকে আমরা এই স্টেরিওটাইপটা বের করতে পারিনি। তারা কোনো রেপ ভিকটিম যখন আসে, ফ্যামিলি যখন আসে, তারা প্রথমে বলবে বিয়ে যে দিয়ে দুইটা দাও। ফ্যামিলি বসে এটা সলভ করে ফেলেন, বা বিয়ে দিয়ে দাও, এখানে বা বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দাও। এখানে একটা solve. ফৌজদারি অপরাধ হয়েছে, সে যে অ্যাকশনটা নেওয়া উচিত সে এই অ্যাকশনটা না নিয়ে সে হচ্ছে প্রস্তাব দিচ্ছে কিভাবে এটাকে সলিউশন করা যায়। আপা, আরেকটা বিষয় যেটা হচ্ছে আলাপ করছিলেন, তাহমি যেরকম বললো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীরা আসছে বা নারীরা চাকরি করছে, 2024 সালে এগুলো তো বেসিক, এটা তো হবে, এটা তো করবেই। যেসব নারীরা যারা আসলে কারো ওয়াইফ না কিংবা যারা আসলে কারো মেয়ে না, তো ধরেন তারাই ভালো নারী, তারাই ভালো মেয়ে, যারা সবসময় কোনো পুরুষের কথা শুনে, যাদের নিজস্ব, ধরেন আমি নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব একটা আইডিয়া, সেটা নিয়ে আমি আগাচ্ছি বা আমি নিজের হোল্ড রেখে আমি আগাচ্ছি, তখন কিন্তু আপনাকে কেউ পছন্দ করবে না, তখন আপনাকে কেউ সুযোগও দিবে না, তখন আপনাকে কেউ রাজনীতির মাঠে ডাকবেও না। ডাকতে দেখিনি আমরা এত বছর ধরে, আমি দেখিনি, আমি জানি না আপনারা কি মনে করেন। তো সেই জায়গা থেকে এই যে অর্গানিক যে রাজনীতির কথাটা তাহমিদ বললো, তো আপনি যদি নারী ইনক্লুশন চান কিংবা আপনি চান যে নারী প্রতিনিধিরা আসুক, আপনার নারীকে ওই স্পেসটা দিতে হবে। কারণ ঝগড়া করতে করতে একটা জায়গার জন্য, মানে আমি দেখি যে Fit হওয়া, জনপ্রতিনিধিদেরও তো ঝগড়া করতে হচ্ছে, প্রতিনিয়ত তাদের ফাইট করতে হচ্ছে যে আমাকে একটু ক্যামেরার সামনে সুযোগ দেন, সেটাও দিচ্ছে না। আমি এই একটা এই এই কোটার সিস্টেমই হচ্ছে ওই সুযোগটা তৈরি করা, Right. আর কিছু না। কারণ কোটা ও সিস্টেম পারবে আসলে না সুযোগটা তৈরি তাহমিদের হয় সাথে না। না। মানে কোটা সিস্টেমটা আপনাকে হচ্ছে আপনি যদি কোটা দিতে হয়, যেমন আমি চাকুরিতে কোটা না দিয়ে আমি শিক্ষাতে কোটা দেই, সে অপরচুনিটিটা পাক নিজেকে ফ্লারিশ করার, এরপরে সে চাকরিটা নিজের যোগ্যতায় নিবে। এখানেও ঠিক এরকম যে সে ইলেকশনে পার্টিসিপেট করুক, পার্টিসিপেশনের আমি তাকে পাওয়ারটা দিব, এরপরে সে পার্লামেন্টে আসতে পারবে কিনা সেটা হচ্ছে তার যোগ্যতায়, যে মানুষ তাকে চয়েস করে কিনা। কিন্তু আমি যদি জোর করে এনে পার্লামেন্টে বসাই দেই সিলেক্ট করে, তখন কিন্তু সেটা অর্গানিক হচ্ছে না। মানুষজন ভাববে ওকে তো আমি ভোট দেই নাই, ও তো শুধু নারী এই বলে হচ্ছে ও পাওয়ারটা নিছে। এইটার কারণেই বাংলাদেশে আসলে ওই 50টা সংরক্ষিত আসন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না, শুধুমাত্র একটা- 50টা সংরক্ষিত আসন কেন, আপনি যদি ভাইস চেয়ারম্যানদের যে পজিশনটা ক্রিয়েট করা প্রত্যেকটা উপজেলায়, আপনি যদি যে দেখেন যে সেখানকার তাদের অবস্থা কি, একদিন কান্নাকাটি করে মানুষ যারা ওই ভাইস চেয়ারম্যান হয়, মহিলা ভাইস চেয়ারম্যান, তারা দেখবেন যে তাদের কোনো কাজ পারবে না। নেই। সংসদে তো আমার কিছু নারী লাগবেই, যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর সমান তালে সুযোগ দিতে হবে। ও যেটা বলছিল যে যেটা সিটে মানে এরকম কিছু পার্সেন্টেজ দিয়ে দেওয়া, যে 33%কে নমিনেশন বাধ্যতামূলক করা হবে, নমিনেশন তারা মেয়েরা পাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, মেয়েরা সব দল থেকে অংশগ্রহণ করছে, তাহলে কি এটা এরকম যদি হয়ে যায় যে তাহলে ওই দলের মেয়ে একটা এলাকা বা একটা সিট দিয়ে দেওয়া হলো, তখন তো বলবে যে মেয়েদের সাথে লড়ে আসছো, ছেলেদের সাথে না। আর ছেলেদের সাথে লড়তে হলে এই মেয়েটা তো পিছিয়ে পড়া, এর না আছে অর্থনৈতিক সলভেন্সি, না আছে মাসেল পাওয়ার, মানি তো বললামই, মানে ম্যান আমার পাওয়ার এই ওইভাবে নাই তো। আপার এই ওইভাবে লাইনটা নাই ভালো তো। লাগছে, এখানে- কারণ এখানে ট্রাম্পকে আমি বলা একটু- হয় এই যে নির্বাচনের পরে, কারণেই, আচ্ছা, আমি যে একটু বলি কারণেই যে এই ট্রাম্পকে সুযোগটা বলা দিতে হয় হবে উনি কেবল সমানভাবে। নারীর বিপক্ষেই জিতে, মানে এই যে নারীকে ছোট করা সব সময়, কিন্তু বিষয়টা তো আসলে তা না। হ্যাঁ, মানে নারীর বিপক্ষেই জিতে, বাইডেনের সাথে পারে নাই। আচ্ছা। এই যে নারীকে, এটা কিন্তু সারা বিশ্বেই এই সমস্যাটা, এখানে- নারীকে এটাই বলেছি। ছোট করে ছোট এটাই করা আমি বাংলাদেশের বলতে চাই। একটা বাংলাদেশের প্রবণতা। ক্ষেত্রে আমি যেটা ধন্যবাদ বলবো রৌনক, আমি যে এই আসলে কথাটাই বলতে আইভি যখন আইভি হচ্ছে শামীম ওসমানকে হারায়, ওইটার ইম্প্যাক্ট একটা সাধারণ মেয়ের কাছে, সে আইভিকে কিভাবে আইডলাইজ করে আর আমার সংরক্ষিত আসনের একটা নারীকে কিভাবে আইডলাইজ করে, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার যদি চেঞ্জ আনতে হয়, সমাজের ওই একবারে না। স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করে চেঞ্জ আনতে হবে। ট্রাম্পকে যে শুধু মেয়েদের এগেইনস্টে জিতে, ওইটাকে চ্যালেঞ্জ করে আপনাকে একটা নারীকে আনতে হবে। যদি ওটা না আনতে পারেন, আপনার সোসাইটিতে চেঞ্জ সেই হবে দিন না। তোমাদের আপনি হাতে, যদি কিন্তু হ্যাঁ, এখনই না। আমরা এখনই কথা এখনই বলতেছি, না। এখনই যদি এখনো এটা শুরু না করি, আমরা তো নতুন বাস্তবের বাংলাদেশ। মাঠে আছি, জি, তোমরা আমরা কেবল মাঠে উঠেছো, আছি। এখানে আপনাদের বাস্তবতা ভিন্ন। দুজনকে আমি একটা জিনিস একটু- বাস্তবতা আচ্ছা, ভিন্ন। এই যে বলতে চাই, হ্যাঁ। আন্দোলন হলো, আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় আমরা নারীদের নারীদেরকে সমন্বয়কদেরকে দেখেছি। এখন উপদেষ্টা মণ্ডলী বলেন, পলিসি কয়টা মেকিং এর রেখেছে ক্ষেত্রে ওরা? তোমরা কতজন নারীকে জায়গা দিতে পেরেছো? হ্যাঁ, বলো। আপা, আচ্ছা, এটার সাথে আমি জাস্ট এর আগেরটা একটু, যেহেতু আমরা অন্য একটা আলাপে যাচ্ছি, যেরকম তাহমিদ বললো যে আইভির সাথে ধরেন মমতাজের যদি আমরা তুলনা করি, অবশ্যই আইভি রহমানকে আমরা হচ্ছে সেখানে শ্রদ্ধার জায়গা। শ্রদ্ধার জায়গা, কিন্তু সেই জায়গাটা তৈরি করার জন্য বর্তমানে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে কিন্তু আরো অনেক কাজ করতে হবে। Yes. সেই জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছাইনি, অবশ্যই এখানে এখানে মানে agree আসলে করি। রাষ্ট্র এই এবং এখনো সমাজের পৌঁছায়নি, এবং তাহলে ওই আইভি সুযোগটা আইভি রাখতে হবে। পরিবার কাজটা যেভাবে সাপোর্ট দিয়েছে রাখতে হবে। তাহমিদ, বাংলাদেশে কয়টা নারী পরিবার এভাবে সাপোর্ট দিবে, এটাও কিন্তু একটা বিষয়। আপা, একটা নারী ওইখানে কিন্তু আমাদের একক অন্যান্য কেউ দল না। না, অন্যান্য এখানে একটা দল বিষয় এখানে হচ্ছে- ইকুয়েশন ভিন্ন সব দল। ছিল,
এখানে হ্যাঁ, অন্যান্য দলও IB আইভিকে না, না, আমি কিন্তু এগ্রি করি এখানে আইভি অন্য মার্কা আমরা এগ্রি করি হ্যাঁ, বিষয়টা আমাদের অবশ্যই কথা একটু শুনি, সে সুযোগ পাচ্ছে না আর কি। না না আইবির বিষয়টা হচ্ছে যে এখানে হ্যাঁ আসলে আইবি নারী আধিপত্য বিস্তার ফ্যামিলি করছে থেকে তো সুযোগ সংখ্যাগতভাবে। পেয়েছে, এটা সত্য, সে ফ্যামিলি সাপোর্ট পেয়েছে। শামীম ওসমানের কাছে পাওয়ার ছিল, তার একটা সন্ত্রাসী বাহিনী ছিল, সবকিছু ছিল। এরপরেও আইবি আসলে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট বা হচ্ছে অল্প কিছু সংখ্যক মানুষ, সাধারণ মানুষের সাপোর্ট নিয়ে কিন্তু আইবি উঠে এসেছে। এবং আইবি যখন উঠে এসেছে তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু আইবিকে প্রথমবার সাপোর্ট দেয় নাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আপনাকে সেটাও মাথায় রাখতে হবে যে ফ্যামিলি সাপোর্ট সবকিছু না। আপনি কিভাবে উঠে আসলেন, মানে মেইন স্ট্রিম আমি রাজনীতি কিভাবে পরিবার আসলেন? থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে আমার সবগুলো ভাই, তো আমি মেয়ে আর আমার আরেকটা বোন, মানে দুটো বোন আমরা আর 6টাই ভাই। তো আমার পরিবার কখনোই কিন্তু ভাইদেরকে রাজনীতি করতে দেয়নি, ইভেন আমাকেও দেয়নি। এটা কিন্তু আমার মধ্যে ছিল, অটোমেটিক ছিল। যখন আমি এটা প্রয়োগ করার জায়গা পেয়েছি আমি কিন্তু লড়ে উঠেছি। আমাকে কিন্তু পরিবার বাধা দিতে পারে নাই, আর যেহেতু তারাও পলিটিক্যাল ফ্যামিলি। কিন্তু যখন আমরা বড় হচ্ছিলাম, গ্রোথ গ্রহণ হচ্ছিল আমাদের একটা পরিবারে এক হাড়ির থেকে তখন কিন্তু আমার বাবা মা কন্ট্রোল করেছিল যে আমার কোনো ছেলে মেয়ে রাজনীতি করবে না। বাট আমার মধ্যে এটা ছিল। এটাও সত্য যে সুযোগের পাশাপাশি যারা উঠে আসবে তাদেরও কিন্তু ওই পরিমাণ ভেতর কনসিয়াসনেস থেকে এটা তো এটা অবশ্যই থাকতে হবে। সচেতনতা। রাজনীতি হ্যাঁ। আপনি গিলাতে পারবেন না তো হ্যাঁ, কাউকে। একটা বিষয় বারবার চলে আসে যে আসলে পুরুষরা কি নারীদেরকে উঠতে দিতে চায় কিনা, বা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রসঙ্গ বারবার চলে আসে যে জুলাই বিপ্লবের নারীরা কোথায় হারিয়ে গেল। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যখন এই অভ্যুত্থানটা হয় সেখানে আসলে সবার অংশগ্রহণটা ছিল স্বতঃস্ফূর্ত। আমরা দেখেছি মেয়েরা হচ্ছে মেয়েদের হলের গেট ভেঙে হচ্ছে রাতের বেলা সবাই চলে আসছে, ছেলেরা হচ্ছে সবাই তাদের হলের ছাত্রলীগ বা অন্যান্য যতগুলো প্রতিবন্ধকতা ছিল সবগুলো ভেঙে চলে আসছে। অভ্যুত্থানটা ছিল স্বতঃস্ফূর্ত, বা আমরা বিপ্লব বলি, বিপ্লবটা ছিল স্বতঃস্ফূর্ত। সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং নারীদের এখানে অংশগ্রহণটা আসলে এটা প্রমাণ করে যে আসলে বাংলাদেশের সোশিও ইকোনমিক জায়গা থেকে যে নারীরা আসলে অনেক বেশি এগিয়ে গেছে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুল কলেজ থেকে যখন আমরা মার্চ ফর জাস্টিস করি তখন বলা যায় পুরো দেশে একটা হস্টাইল সিচুয়েশন, পুলিশ দেখলে হচ্ছে গুলি করে, এরকম একটা সিচুয়েশন। হাইকোর্টের দিকে যখন আমরা যাই সেখানে আমাদের অধিকাংশ শিক্ষার্থী যারা ছিল তারা ছিল নারী, এবং নারীদের কারণে ওই সময় যাই হোক যেই কারণেই হোক পুলিশ হয়তো নারীদের কারণে একটু কম অ্যাকশন নেয়। এই কারণে ওই সময় কিন্তু তার মানে আমাদের নারীরা ব্যবহৃত হয়েছে না, এবং নারীরা ব্যবহৃত, নারীদের নারীরা না না সবসময়- এখানে হচ্ছে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমে একটা কথা বলেছি যে আমাদের যারা ইনফোর্সমেন্ট পাওয়ার যাদের আছে, পুলিশ ইনফোর্সমেন্ট যারা আছে, তারা হচ্ছে এটা আন্তর্জাতিক চাপ হোক বা অন্য যে কোনো চাপই হোক, তারা আসলে পুরুষদের সাথে যেরকম আমাদের যেরকম হচ্ছে ওপেন ফায়ার করতো সেভাবে হচ্ছে নারীদের জন্য করতে পারে না। তো এখানে নারীরা আমাদের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ ছিল যে সেটা তারা, তো আমরা সবাই জানি। হ্যাঁ, তাহমিদ, আমার আমি- প্রশ্নটা হচ্ছে আমি এখন আসতেছি, হ্যাঁ না আসার দরকার নেই, কারণ এই জায়গা আমরা সবাই জানি, না, কিন্তু আমি আমার কথা দ্রুত- হচ্ছে এখন মেয়েরা কোথায়। আচ্ছা, আমি এই- অনেক ওই নারী জায়গাতে আসতেছি। সমন্বয়কের সাথে আমার জি। কথা হয়েছে, তারা বলেছে যে জায়গা ওভাবে দেওয়া হয় না। আচ্ছা আমি হচ্ছে আসতেছি হ্যাঁ। ক্রমান্বয়ে। তো এখানে যেটা সমস্যা যে যখন আসলে অভ্যুত্থানটা শেষ হয়ে গেল, অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে এখন আপনি যদি দেখেন যে ছেলেদের পার্টিসিপেশনও কমে গেছে, মেয়েদের পার্টিসিপেশন অনেক বেশি কমে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখন আর আগের মতো সেই কমন গোলটাও নাই, এবং আমার যে আসলে আমি রাস্তায় নামবো সেই ইন্টারেস্টটাও এখন আর আগের মতো নাই। এখন শুধুমাত্র তারাই আছে যাদের হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্টটা আছে, যারা আসলে সামনে পলিটিক্স করবে, এই ধরনের একটা ইন্টারেস্টের জায়গা থেকে সবাই এখন মাঠে আছে। তো এই জায়গাতে বাংলাদেশে যে রাজনীতিটা হয় বা এখনো হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রোটোকলের রাজনীতি, বা হচ্ছে আপনি কোনো একজন পার্টিকুলার ভাইয়ের রাজনীতি করবেন বা কোনো একটা পার্টিকুলার নেতার রাজনীতি করবেন, এবং এটার জন্য আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে যে তার পিছনে পিছনে ঘুরতে হবে, বা হচ্ছে আপনাকে রাজুতে দাঁড়াইতে হবে, এখানে সেখানে যাইতে Comment হবে, করতে এবং হবে, একটা সহমত ভাই বলতে লম্বা হবে, জি সময় ভাই। হচ্ছে আপনাকে থাকতে হবে। হ্যাঁ। যেটা সমস্যা যে আপনি এখন যারা রাজনীতি করে আপনাকে হুটহাট বলা হবে যে এই সবাই রাজুতে আসো, তো রাতের 10টা বাজছে, 11টা বাজছে, 12টা বাজছে, নো ম্যাটার হোয়াট। এখন ছেলেদের জন্য এই আশাটা যতটা সহজ, মেয়েদের জন্য কিন্তু অতটা সহজ না। মেয়েদেরকে প্রত্যেকদিন কিন্তু আপনি হলের গেট ভেঙে আসতে পারবেন না। তখন হলের গেট ভাঙার জন্য আপনার যেরকম একটা ইনসেনটিভ ছিল, এখন সেই ইনসেনটিভের জায়গাটা নাই, এবং এই কারণে এই একটা কারণ মেয়েরা পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ এখানে আসলে এখন যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে ফুটেজের, যে সবাই আসলে ফুটেজ চায়। তো এইখানে একটা ছেলে আরেকটা ছেলেকে জায়গা দিতে চায় না, একটা মেয়ে আরেকটা মেয়েকে জায়গা দিতে চায় না। তো ওই জায়গা থেকে সবাই ফুটেজের জায়গা থেকে অন্য একজনকে জায়গা দিতে চায় না। কিন্তু কিছু নারী সমন্বয়ের কাছে যারা আসলে না থাকলেও খুব বেশি ইম্প্যাক্ট নাই, তো ওদেরকে হচ্ছে কেউ স্পেস দিচ্ছে না। আচ্ছা, এবং এখানে অনেক আমি ছেলে একটু- সমন্বয়কের ক্ষেত্রেও একটু এই হ্যাঁ। কথাটা সত্য হ্যাঁ, হ্যাঁ, যে যাদেরকে আসলে রাখতেই হবে
তারা আছে, বাকিদেরকে তেমন একটা স্পেস দেওয়া হচ্ছে না। হ্যাঁ। এটা নারীর ক্ষেত্রে যেমন সত্য তেমনি পুরুষের ক্ষেত্রেও সত্য। আচ্ছা, তাহমিদের কথা অনেক মনোযোগ দিয়ে আমি শুনলাম। আমি হচ্ছে ধরেন এই গণঅভ্যুত্থানের একদম শুরু থেকে একদম সামনের কাতারে থাকা একজন নারী। সমন্বয়ক নই আমি, কিন্তু আমি ছিলাম। ওরা তো ওদের সাথে অনেক যোগাযোগই শুরু থেকে ছিল। আমি তাহমিদের সাথে একটা কথায় খুবই দ্বিমত করি, এবং আমার মনে হয় তাহমিদও হয়তো এটা আমার সাথে একমতই হবে। সেটা হচ্ছে যে এখন যারা মাঠে আছে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট আছে কোনো না কোনো। কারণ ধরেন আমরা এখনো নারীরা মাঠে আছি যারা, কিংবা ধরেন শুধুমাত্র নারীরা, পুরুষরাও যারা ধরেন আন্দোলনকারী, তারা যারা মাঠে আছে, বা মাঠে থাকা বলতে তো আসলে শুধুমাত্র রাজুতে থাকা বোঝায় না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সচেতন আছে, সোচ্চার আছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের মানে একমাত্র পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, সেটা আমি বলতে রাজি নই। আমি মনে করি সচেতন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে আমরা শুরু থেকেই সোচ্চার ছিলাম, এবং আমরা আজীবন সোচ্চার থাকবো। হয়তো আমরা অনেকেই রাজনীতিতে যাব না, হয়তো আমরা অনেকেই রাজনীতিবিদ হব না, আমরা নির্বাচন করব না, কিংবা আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ারও কোনো ইচ্ছা নাই। জাস্ট নিজেদের সচেতনতার জায়গা থেকে, নিজেদের অধিকারের জায়গা থেকে আমরা এই কথা বলাটা কিন্তু জারি রেখেছিলাম এবং আজীবন রাখবো। দ্বিতীয় কথা যেটা তাহমিদ বললেন, যে এই যে একটা ব্যারিয়ার নারীদের, যে ধরেন রাত 10টা বাজলে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় এরকম যে একটা সান্ধ্য আইন আছে, যে গেট বন্ধ করে দেয়, বের হতে দেয় না, বা ইত্যাদি এ ধরনের সমস্যা আছে, এটার সাথে আমি একমত ওনার সাথে, যে আসলেও একটি ছেলের জন্য হল থেকে দ্রুত বের হয়ে এসে একটা মুভমেন্ট করা যতটুকু সহজ, নারীর জন্য ততটুকু সহজ না। নারী শিক্ষার্থীদের জন্য এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক চ্যালেঞ্জ আছে। এখন তো আসলে ফুটেজের রাজনীতি হচ্ছে, কেউই কাউকে জায়গা ছাড়তেছে না। আমরা তো এটার জন্যই আন্দোলন করছি, তাই না? আমরা তো আন্দোলনটা করেছি এটার জন্য, যে আমাদের রাজনৈতিক সহাবস্থান দরকার। আমরা বলছি দায় ও দরদের রাজনীতি, আমরা বলছি সাম্য, ন্যায় এবং মানবিক মর্যাদা। তো সেখানে তো অবশ্যই আমি আমার পাশের নাগরিকটিকে, আমার পাশের বন্ধুটিকে, ছেলে অথবা মেয়ে, আমার ভাই অথবা বোন, তাদেরকে আমি সুযোগ দিব, কিংবা আমাকেও সেই সুযোগটা আরেকজন দিবে। আমি যখন কথা বলবো তাহমিদ আমার কথাটা শুনবে, তাহমিদের কথা আমি শুনবো। এটাই তো হওয়া উচিত সামনের দিনের রাজনীতিগুলো। এটাতে হচ্ছে ধরেন একদম আন্দোলনের শুরু থেকে যে বিষয়টা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে মেয়েদেরকে জায়গা দেওয়া হয় না। এটা একদম সত্য কথা। ধরেন কিছু কিছু আমাদের না, কিছু কিছু আমরা তো যেটা সহজ ভাষায় বুঝি, জায়গা কেউ কাউকে দেয় না, জায়গা করে নিতে হয়। এখন সেই জায়গা এখানে আসছি আমি, সেটা হচ্ছে যে জায়গা করে নেওয়ার যে বিষয়টা, এই আলাপটা আমি একদম শুরুতে বলেছিলাম। ধরেন কিছু কিছু মানুষ, আপনি বৈপরীত্যের একটা কথা বলছেন, বা আপনি কারোর সাথে দ্বিমত করছেন, সে পুরুষ এবং সে আপনাকে গ্রহণ করতে পারছে। এই ধরনের পুরুষ বন্ধুরা, আমাদের পুরুষ কমরেডরা কিন্তু আছেন দেখে আমরা সহাবস্থান করতে পারছি। কিন্তু মেজরিটি সংখ্যক আমরা যে আমাদের যে পুরুষ কমরেডরা, অবশ্যই সেই সকল নারীকে তারা সামনে আসার সুযোগ করে দেন যারা তাদের কথাই বলে, সেই সকল নারীকেই তারা পছন্দ করেন, সেই সকল নারীকেই তারা মাইক্রোফোনটা দেন, সেই সকল নারীকেই তারা ক্যামেরার সামনে তুলে ধরেন যারা ওই পুরুষটির কথা বলে, যারা ওই পুরুষ শাসিত, ওই পুরুষতান্ত্রিক সংস্কৃতির কথা বলে। এখন তাইলে কি আমরা যারা ধরেন ওই কথা বলি না, তাইলে আমরা কি ক্যামেরা পাই না, আমরা কি মাইক্রোফোন পাই না? অনেক ফাইট করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ফাইট করতে হয়, এবং এটার জন্য অনেক বিদ্রূপেরও শিকার হতে হয়। এবং এই যে লড়াই নারীর, এবং আমি মনে করি যে ও এগ্রি করবে আমার সাথে, এই লড়াই কিন্তু আজীবনের, যে এই যে ফাইট করে করে থাকার লড়াই। এখানে আপু থেকে একটু নিচ্ছি, সেটা হচ্ছে আপু যেটা বললেন যে আসলে ফাইট করতে হয়, আসলে এটা তো ছেলেদের জন্য সত্য, এটা তো নারীদের জন্য এক্সক্লুসিভ না। যেমন আমি যদি আজকে একজনের পক্ষে কথা না বলি, আমি আজকে ভাই আছেন, ভাইয়ের পক্ষে যদি আমি কথা না বলি, ভাই তো আমাকে মাইক্রোফোনটা দিবে না, অপরচুনিটিটা দিবে না যে তুমি কথা বলো। যদি আমি ভাইয়ের পক্ষে কথা বলি, তাহলে ভাই আমাকে বলবে যে ঠিক আছে, তুমি কথা বলো, তুমি আজকে অমুক টক শোতে যাও, তুমি আজকে ওখানে যাও। এটা ছেলেদের জন্য যেমন সত্য, নারীদের জন্য সত্য। ছেলেদের জন্য কম না না, এখানে আসলে কম বেশি না, ছেলেদের জন্য এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন দিয়েই তো শুরু এই আন্দোলনের 5ই আগস্টের, মানে 36 জুলাইয়ের যে কথা বলা হচ্ছে, এই কোটায় নারী যদি সম অধিকার ভোগ করে থাকে বাংলাদেশে, তাহলে নারীকে কেন আবার কোটায় দেওয়া হবে? এই প্রশ্নটা অনেক জেনারেল মানুষের। নারীর জন্য এখনো কেন কোটা রাখার দরকার হয়? এইটাতে আমি রাশেদ আপার, আসলেও এখানে আমি রাশেদ আপার কথা শুনতে চাই। এর আগে জাস্ট একটা লাইন বলবো, তাহমিদের কথা সত্য যে পুরুষদেরও তো এই ফাইটটা করে আসতে হয়, কিন্তু ঝামেলাটা হচ্ছে ধরেন আমাদের ওই যে স্টেরিওটাইপিং এর কথা তাহমিদ আগে বলছিল, যে আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা চেতনা এমন ভাবে প্রথিত, বা এমন ভাবে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যে একটা পুরুষ যদি আমার সাথে ডিসএগ্রি করে, ধরেন আপনি তাহমিদের কথা মানলেন না, তাহমিদের এটা মানে ধরেন এক্সাম্পল হিসেবে বলছি, ওর এটা গ্রহণ করতে তেমন চাপ হবে না, ওর সমস্যা হবে না, ওর প্যারা কম হবে। কিন্তু ধরেন আমি যদি তাহমিদের সাথে ডিসএগ্রি করি, ওর সেখানে প্যারাটা অনেক বেশি হবে, কারণ আমি তো সাবঅর্ডিনেট, মানে আমি তো ওর নিচু থাকার কথা। এটা আমি বলছি না ও করবে, মানে স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের মধ্যেও তাই। এবার আগের প্রশ্ন যদি উত্তর দেন, তারপরে আপা কোটা কেন রাখা হবে নারীদের ক্ষেত্রে? নারীদের ক্ষেত্রে কোটার বিষয়টা হচ্ছে, আপনি দেখেন, মানে আমরা এখানে যে কয়জন বসে আছি, আমরা প্রিভিলেজড শ্রেণীর, এটা বুঝতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে এসেছে শ্রেণীগতভাবে না, এডুকেশনের দিক থেকে তারা প্রিভিলেজড। পার্বত্য চট্টগ্রামের কোনো একটা রাঙ্গামাটি সরকারি কলেজে যে পড়ে যে মেয়েটা, সেই মেয়েটা ঢাকার একটা চাকুরি পাওয়া তাকে এটা তো অনেক কঠিন, কারণ সে শুধু একটা কোটা আছে। হ্যাঁ, ধরেন সে আদিবাসী না, আদিবাসী কোটাও এবং নারী কুড়িগ্রাম কোটার থেকে ক্ষেত্রেও যে আসলো। কুড়িগ্রাম থেকে আসছে, যার হচ্ছে পরিবারে ছোটবেলা থেকেই সে শিখেছে যে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে, পুরুষ সে স্বামী হোক বন্ধু হোক বা যেই হোক, বন্ধু তো থাকাই যাবে না, অর্থাৎ একটা অধস্তনভাবে বেড়ে ওঠা, যেটা প্রাপ্তি বলছিল। সেখান থেকে সে যখন ঢাকায় একটা চাকুরির জন্য তাহমিদ বা মানে প্রাপ্তি ওদের সাথে একটা প্রতিযোগিতায় যাবে, সে তো এমনি অনেকটুকু পিছিয়ে আছে। হ্যাঁ, এখন তাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, আমার আপনার চেয়ে রাষ্ট্রের, কারণ রাষ্ট্র হচ্ছে সবসময় সকল সেই নাগরিকের জাতি দায়িত্ব। সবচেয়ে বড় উন্নত হতে পারে, সেই জাতি তার বড়ত্ব দেখাতে পারে, যে জাতি আনপ্রিভিলেজ মানে যারা পিছিয়ে পড়া মানুষজনকে এগিয়ে নিয়ে আসার কাজটা করে। এখানে আমি একটু রাষ্ট্র disagree যখন করবো। এই কাজটা না করতে পারে, তখন রাষ্ট্র আসলে, যেমন ধরেন আমরা উন্নত বিশ্ব বলতে আমেরিকাকে বুঝি, তাদের কিন্তু এই ব্যবস্থা আছে। কারণ স্বাভাবিকভাবে যেমন আপনি যত বেশি আয় করবেন তত আপনার ট্যাক্স বেশি। কেন? কারণ আপনার ট্যাক্সটা সাধারণ মানুষটা পাবে, অর্থাৎ এটা পজিটিভ ডিসক্রিমিনেশন বা এক ধরনের এই জায়গায় একটা করা হয়, কারণ পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনতে হবে। আচ্ছা, আমার ডিসএগ্রির জায়গাটা হচ্ছে এখানে যে আসলে নারীদের জন্য যে কোটাটা থাকে, এই কোটাটা আসলে অ্যাকচুয়ালি কে পায়? মানে ধরেন প্রাপ্তি আপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়লো, আরেকটা মেয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়লো। তো আমরা সবাই এখানে অ্যাগ্রি করি যে আজকে প্রাপ্তি আপু এবং ওই মেয়েটা দুইজনই হচ্ছে ভালো অপরচুনিটি, প্রিভিলেজ থেকে বিলং করে। যখন আমি 5% কোটাটা দিব, সেখানে কিন্তু কুড়িগ্রাম সরকারি কলেজের মেয়েটা অপরচুনিটি পাবে না, কারণ সে অলরেডি অনেক বেশি পেছানো, ওই 5% কোটার মধ্যে আসার জন্য সে অনেক বেশি পেছানো। এই অপরচুনিটিটা পাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী যে বড় বড় শহরগুলো আছে, যারা অলরেডি প্রিভিলেজড নারী, তারাই এই সুযোগটা পাবে। প্রান্তিক অঞ্চলের যে নারী, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা পাবে কিন্তু না একজন তারা। প্রিভিলেজ পাবে। নারীও আচ্ছা। কিন্তু পুরুষের চেয়ে অনেক বেশি অনেক আনপ্রিভিলেজ। বেশি। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে নারীদের মধ্যে যে কম্পিটিশনটা হবে, সেই কম্পিটিশনেও শহরের যে মেয়েটা আছে সেই মেয়েটাই সুযোগ পাবে। কিন্তু আমার গ্রামের প্রান্তিক অঞ্চলের যে মেয়েটা দিচ্ছে, ও তো মেধা তালিকায়, পরীক্ষাতে ও মেধা তালিকায় এমনি মেধায় যদি প্রাপ্তি চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে না, যে বেশি, মানে তখন প্রাপ্তি আপনি কেন পাবে ঢাকা না? বিশ্ববিদ্যালয়ের বা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, বিউপি, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, ও তো মেধায় প্রিভিলেজড আসবে। মানুষের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ। তারা সবাই কিন্তু মেধায় পাবে না, প্রিভিলেজড নারীর সংখ্যা তাহমিদ, অনেক ভুল। বেশি। আমার মনে হয় এই জায়গাটায় পাবলিক আর প্রাইভেট কয়টা আছে বাংলাদেশে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টা আছে? তো বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাম, লাখ লাখ আমাদের চাকরির ছাত্রীরা জায়গা, মানে আমি যদি সরকারি জেলা চাকরি কোটা বা থাকতো প্রাইভেট আগে। চাকরিগুলোর কথা বলি, চাকরির সংখ্যা কিন্তু অনেক কম। এবং এখানে যেটা সমস্যা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি প্রান্তিক লেভেলের উন্নয়নটা হচ্ছে না, বরং আমাদের ফোকাসটা এখানে আসলে সরকার হচ্ছে একটা আইওয়াসের মতো দেয় যে আমি তো আসলে নারীর উন্নয়নের জন্য কাজ করছি, কিন্তু যে প্রান্তিক পর্যায়ে যে নারীদের উন্নয়ন হওয়ার কথা, সেই উন্নয়ন তো হচ্ছে না। কেন আমার প্রাইমারি লেভেলে কিংবা হচ্ছে আমি ঢাকাতে একটা স্কুলে বা একটা কলেজে যে এডুকেশনটা পায়, সেটা কেন আমি আসলে কুড়িগ্রামে এনশিওর করতে পারবো না? সেটা তো কেন- আরেক কেন- প্রশ্ন, আরেক রাষ্ট্রের অনেক মানে ভূমিকা আছে। রাষ্ট্রকে আমরা যখন আসলে রাষ্ট্র কোটার মাধ্যমে কিন্তু এই সুযোগগুলো নেয় যে আমি তো আসলে একটা দিচ্ছি, যেমন আদিবাসীদের জন্য একটা কোটা দিয়ে দিল, এরপরে রাষ্ট্র বললো হ্যাঁ আমি তো আদিবাসীদেরকে 3% কোটা দিচ্ছি, কিন্তু আদিবাসীদের জন্য সেখানে যে একটা ভালো কলেজের দরকার, কিংবা যাকে পানি আনার জন্য কয়েক কিলোমিটার যাইতে হয় তার জন্য, এবং রাঙ্গামাটি শহর, বান্দরবান এক্সাম্পল। এবং সরকার বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে সরকার কিন্তু জাস্ট একটা আমাকে অপরচুনিটি দেখায় যে দেখো আমি তো এটা করলাম, এটা করলাম, বুঝতে পেরেছি, কিন্তু সেটা এটা হচ্ছে না। সেই সরকারের ঝামেলা, কিন্তু আমার কাছে রাষ্ট্রের মানে সংস্কারের ক্ষেত্রে দুইটা আলাদা। আমরা কিন্তু কোটা যদি ওই ইমপ্লিমেন্ট করতে পানি হয়, পায় না যেই মেয়েটা, সেই মেয়েটাকে তো আমার মেইন স্ট্রিমে তুলে আনতে হবে। পানিও এনে দিতে হবে, ওই ব্যবস্থাটাও আমাদের। পানি আনতে হবে, পানি এখানে- পাওয়ার পরেও যেন সে আসতে পারে না, কিন্তু নানান কারণে, পুরুষতান্ত্রিক সমাজের এখানে রাজনীতির কারণে আসতে পারে মানে না। এখানে যেটা সমস্যা, আমরা এই কোটাটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার যে প্রান্তিক পর্যায়গুলোর জন্য, যে আমার বিশেষ বিশেষ পরীক্ষা। জেলাগুলোর জন্য, যেমন ঢাকার জন্য এই কোটাটা যাতে অ্যাপ্লিকেবল না হয়, হ্যাঁ, যে- এগুলো হতে হ্যাঁ, পারে। এটা হতে পারে। এটাই তো রাষ্ট্র প্রয়োজন। সংস্কার। এটা এই নিয়ে আমরা কথা বলছি, সংস্কারটুকুকে যে আমরা হচ্ছে সংস্কারটা প্রান্তিক প্রয়োজন পর্যায়ে যাতে কিনা। নিয়ে যেতে পারি, সেই জায়গাতে সেটা হচ্ছে আমি আমরা কাজ তাহমিদের করতে সাথে পারি। একমত। যে মোট কথা হচ্ছে
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পিছিয়ে যাওয়া সমাজের জনগোষ্ঠীকে তুলে আনতে হবে। সেটা নারী হলে নারী লিঙ্গের ক্ষেত্রে নারী, আমাদের মতো প্রিভিলেজ না, তাদেরকে তুলে আনতে হবে, কিন্তু তুলে আনতে হবে। এইখানে আনাটাই কোনোভাবেই মানে ভাবা যাবে না যে তারা আর আমরা সমানভাবে কম্পিট করে আসবো। মুক্তবাজার অর্থনীতি এই ক্ষেত্রে প্রযোজ্য হওয়া difficult। সমান অপরচুনিটির কথা আমি এটা স্বীকার করি যে নারীরা পিছিয়ে আছে, কিন্তু এই যে আমি যে সুযোগটা দিব, এই সুযোগটা কি পিছিয়ে পড়া নারীরা পাবে নাকি আসলে যারা অলরেডি প্রিভিলেজড, যেমন ঢাকা শহরে বা তারাও তো গুলশানে কোনো বা রকম বারিধারাতে একটা মেয়ে পিছিয়ে বড় হলে তাকে কিন্তু ওই পুরুষতন্ত্রের সাথে খুব বেশি লড়তে হয় না। সে অলরেডি আমি এখানে দ্বিমত পোষণ করি। হয়তো এটা খুব ডিফিকাল্ট এভাবে বলা। হ্যাঁ, প্যান্ট শার্ট এখানে- পরা একটা মেয়ে খুব স্বাধীন তা বলা যাবে না। না, হয়তো সেটা তার আসলে- ড্রেসটা সে কমফোর্ট প্রতিদিনের, ফিল করে ওই জন্য পরে, না, কিন্তু সেটা আসলে- সমাজে সে একই রকম আমি- গার্মেন্টস কর্মীর মতোই ইফটিজিং এর শিকার হয়। সমাজে সে একই রকম ভাবে যদি বিয়ে হয়, যদি সে একজন গার্মেন্টস কর্মী যেমন তার স্বামী দ্বারা নিপীড়িত হতে পারে, সেও তার বিয়ের পরে হতে পারে। পলিসিতে কি চেঞ্জ আনা দরকার, মানে আলোচনার এই জায়গাটা আমি আপনাদের কাছ থেকে শুনি, মানে কোন অনেক, জায়গাটা অনেক। আনলে আসলে একটা পরিবর্তন আমরা দেখব, মানে পজিটিভ পরিবর্তনটা আসলে হবে। পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। নারীর নিরাপত্তা যাতে থাকে, এটা রাষ্ট্র বিয়ার করবে নারীর নিরাপত্তার জন্য। নারীর নিরাপত্তা, চাকুরির কোটা, ওরা কোটা চায় না, কিন্তু আমরা নারীর জন্য এখনো কোটা চাই, কারণ এখনো নারী অনেক পিছিয়ে ছেলেদের তুলনায়। ভার্সিটিতে ভর্তি হচ্ছে বেশি সংখ্যক নারী, কিন্তু তারা ওইভাবে সুযোগ পাচ্ছে না চাকুরির জায়গায়। আচ্ছা, আমার পলিসিটা একটু আপার থেকে ডিফারেন্ট। আমার পলিসিটা হচ্ছে পাওয়ার, যে আসলে যতদিন পর্যন্ত নারী পাওয়ার হোল্ড করবে না ততদিন পর্যন্ত আসলে ওই স্টেরিওটাইপগুলো আপনি চেঞ্জ করতে করেছে পারবেন তো না। নারী। এই যে প্রথমে বললাম যে পলিটিক্সে আপনি রুট লেভেলে ইউনিয়ন পরিষদে আপনি একটা দেন যে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হবে সেখানে যে প্রার্থীগুলো দিতে হবে বিভিন্ন দল থেকে, একটা অংশ নারী থাকবে যারা চেয়ারম্যান হবে ওই এলাকাতে। এর পরবর্তীতে উপজেলাতে বলেন আমার এখানে কিছু নারী পার্টিসিপেশন থাকবে যারা হচ্ছে অর্গানিকভাবে ভোটের মাধ্যমে উঠে আসবে। তারপরে যারা আসন ভিত্তিক যে ইলেকশনটা হয়, এটা তো করা হ্যাঁ, হয়েছে এগুলো করা- বাংলাদেশে। এগুলো 300 হচ্ছে। মানে ইউনিয়ন পর্যায়ে আছে, ইউনিয়ন উপজেলা এটা পর্যায়ে পর্যায়ে আছে। হচ্ছে নারীদের System জন্য, সংসদ আছে। পর্যন্ত আর আছে। নারীদের জন্য একটা নির্দিষ্ট জায়গা যে হচ্ছে যেখানে নারী নারীর সাথে কম্পিট করে, এই জায়গাটা হলো হবে না। বরং হচ্ছে আপনাকে দিতে হবে যে চেয়ারম্যান, মানে মূল যে পাওয়ারটা যেখানে হোল্ড করে, যেখানে আসলে সেন্ট্রাল, সেখানে হচ্ছে থাকতে হবে। কিন্তু এবং সেখানে তো পাশ করবে না নারী, নারীর অর্থ নারীকে নাই, তো পাশ manpower করবে না, নাই। নারী কিন্তু এখানে প্রথমেই পাশ- নাই। এখানে আরেকটা ভুল, পারবে না, এখানে আরেকটা প্রথম ভুল। হচ্ছে তাকে প্রার্থী আগায় দিবে না। নেওয়ার জন্য না, সুযোগ আরেকটা বিশেষ বিশেষত ভুল। হচ্ছে প্রার্থী কোন যদি নারীকে দেয় প্রার্থী দিবে সেটা চিন্তা করে। সেটা সেইটা আছে। চিন্তা এখানে করে। এখানে আরেকটা ভুল হচ্ছে এখানে যে আমরা বলি যে নারী জিতবে না। বাংলাদেশের পলিটিক্স না, না, এখনো না, নারী না, জিতবে এটা বলে বলে নাই। নাই। নারীকে জিততে নারীকে দেওয়া হবে প্রার্থী না। হিসেবে দেওয়াই হবে না। এর আগেই না, এটা এমন যখন রাজনীতি করা প্রার্থী হয় না। দিলেও আমি তো জিততে- আসলে প্রার্থী পলিটিক্সটাকে দিলেও- আমার সাজাইতে হবে নতুন করে। মানে ও Exactly. মনে হয় আমাকে সংস্কারের কথা সংস্কারের কথা Right. বলতেছি আমি, আসলে পুরো জিনিসটাকে আমাকে নতুন করে সাজাইতে হবে। তা আসলে শিক্ষাতে নারী অনেক দূরে এগিয়ে গেছে, স্টেরিওটাইপ চেঞ্জ হচ্ছে না কেন? কারণটা হচ্ছে পাওয়ারের জায়গাটাতে নাই। পলিসির জায়গায় আপনার যে প্রশ্নটা ছিল দুইটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে 5ই অগাস্টের পরে। এক হচ্ছে নির্বাচন সংস্কার, যেটা তাহমিদ বলছিল, সেখানে নারী প্রার্থীদের অবস্থান কি হবে, তাদেরকে কতটুকু প্রত্যেকটা রাজনৈতিক দল জায়গা দিবে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে এবং নির্বাচন পুরো প্রক্রিয়ার মধ্যে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তাটা, যে কারণে তাহমিদ বলছিল যে নারী সমন্বয়করা 10টার পরে আসতে পারেন না। 10টা পর্যন্ত কেন দেওয়া হয়? একজন ছেলের হলে দেওয়া হচ্ছে না, মেয়েদের হলে কি এমনি এমনি দেওয়া হয় না, কারণ নারী নিরাপদ না। নিরাপত্তা নেই। এই যে মেয়েটা বের হবে 10টার পরে, সে যে আবার একটা সময় ওই ছেলেটার তাহমিদের মতোই গিয়ে হলে ফিরতে পারবে, এই নিরাপত্তা তো রাষ্ট্র দিতে পারছে না। এই জন্য রাষ্ট্র কি করছে? রাষ্ট্র একটা প্রোটেক্টিভ বেড়াজালে জায়গায় আবদ্ধ চলে করে যাচ্ছে, ফেলছে, হ্যাঁ, প্রোটেক্টিভ জায়গায় যাচ্ছে। আমি যদি পজিটিভলি বলি, ওরা ছাত্রী, ওরা ওইভাবে বলবে। তো এই প্রোটেকশনের জায়গাটা তৈরি হচ্ছে কারণ বাইরে সে নিরাপত্তা দিতে পারছে না। তাহলে রাষ্ট্র সংস্কারের একটা বড় জায়গা হচ্ছে নারী আমাদেরকে নিরাপত্তা। নারীদেরকে নিরাপত্তা দিতে হবে। এই দুইটা জায়গায় পলিসিগতভাবে এগিয়ে আসতে হবে রাষ্ট্র। Yes. রাইট, এই জায়গাটাই হচ্ছে যে সবার এখন নির্বাচনকালীন মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত ওইভাবে, যে রাষ্ট্র সংস্কারে মানে এই যে নীতিগত জায়গায় রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ, তারপরে নিরাপত্তার জায়গায় রাষ্ট্রীয় বিভিন্ন আইন, বিচার বিভাগের কথা বললো, আর সন্তানের কাস্টাডি থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি পার্টিসিপেশনটা এভাবে বাড়ানো যায়, আমার মনে হয় যে পারবে। আমার মনে হয় আমি আজকে একটু বিদায় নিই, কত হয়েছিল, আপনারা একটু ঝগড়া চালায় যাবেন।